স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। অর্থনীতির কঠিন হিসেব সহজ আলাপে উপস্থাপন করতেই আমাদের এই আয়োজন। আজ আমাদের সঙ্গে আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। ধন্যবাদ আপনাকে। আমরা আজকে ব্যাংকিং খাতের নানা দিক নিয়ে আলোচনা করব, তবে প্রথমেই যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই, যেটা নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে, ব্যাংক রেজুলেশন আইন, যেখানে একটা নতুন ধারা 18 ক ধারা যুক্ত করা হয়েছে এবং এই ধারাটা নিয়ে নানান মহলে কিন্তু আলোচনা হচ্ছে যে ব্যাংক লুটেরারা আবারও ফিরে আসতে পারে এই ধারা ব্যবহার করে। আপনার কাছে আসলে কি মনে হয়? ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, যেটা করেছেন এটা এমন না যে চাইলেই ঢুকে যেতে পারবেন। কিছু হার্ডলস আছে, লাইক ডাউন পেমেন্ট এবং অন্যান্য যে ক্লেম আছে সেই সমস্ত ক্লেম সেটেলমেন্ট, এতে করে হয়তো টাকা পয়সা ব্যাপার আসবে। তো আমি পেপারে দেখছিলাম যে বোধহয় কোথাও বলা হচ্ছে 2300 বা 2400 কোটি টাকা দিলেই তারা ফার্স্ট হার্ডল ক্রস করতে পারবে, 7% যেটা প্লাস অন্যান্য। বাট কথা হচ্ছে যে এই সুযোগটা আমরা ওকে দেবো কেন? যে ব্যাংকিং সিস্টেম আজকে যে অবস্থায় আছে, আমরা ধরেন যেভাবে শুরু করেছিলাম, চিন্তা করেন 2010 সালের কথা বলতে বলি। 2010 সালে আমাদের টোটাল এনপিএল অ্যামাউন্ট ছিল 20-22 হাজার কোটি টাকা। অ্যান্ড আপনি এখন দেখেন আমরা কথা বলছি 5.5-6 লাখ কোটি টাকার কথা, 37%-36% এনপিএল। তো এটা হয়েছে কেন? আজকে তো এটা হয়েছে, মূল কারণ ছিল সেই সময় যে আগ্রাসী একটা ভাব ছিল, এবং আজকে ধরেন আজকে ইকোনমি, আজকে আমার ইকোনমির যে অবস্থা, তো সেটা কেন হলো? যাদের কারণে হলো তাদেরকে আমরা কেন এটা ঢোকার সুযোগ করে দেওয়া? কেউ কেউ বলছেন যে হ্যাঁ, এটা হচ্ছে যারা সমস্ত শেয়ার হোল্ডাররা ছিলেন, যারা স্পন্সর ছিলেন। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বলছে, বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে একটা ব্রিফিং করেছেন মুখপাত্র, উনি কিন্তু জানিয়েছেন যে যারা লুটপাটের সাথে জড়িত ছিল, আমি সেটাই বলছিলাম, তারা আসতে পারবে। সেটাই বলছিলাম যে আচ্ছা, তো সেটা তো অন্য জিনিস, কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু অলসো ওপেনিং এভিনিউ ফর আদার সেন্স, এবং সেটা বলা হচ্ছে অ্যাপ্রুভাল লাগবে, হ্যাঁ লাগবে, যত কিছুই হোক না কেন, কিন্তু এটা একটা মার্কেটে একটা রং সিগন্যাল গেল। আমরা কিন্তু অ্যাজ এ ব্যাংক অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছি, বিশেষ করে আমাদের ইন্টারন্যাশনাল পার্টনার, যেমন আমার আছে নরফান্ড, প্রায় 10% নিয়ে এখানে ব্যাংক আমাদের শেয়ার হোল্ডিংয়ে আছে, এবং নরফান্ড সিঙ্গেল লার্জেস্ট ওয়েলথ ফান্ড যেটা প্রাইভেট সেক্টর, সেটা আছে। এখন আমরা তো আরও আনতে চাচ্ছি, একটা রং সিগন্যাল দিয়েছে অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি, নট অনলি ইন বাংলাদেশ, অলসো অ্যাক্রস দ্য গ্লোব, যাদের বাংলাদেশের সাথে ব্যাংকিংয়ের রিলেশনশিপ আছে। সো এটা এখন কিন্তু শুধু এই যে ব্যাংক রেজুলেশন আইন নিয়ে সমালোচনা হচ্ছে বিষয়টা কিন্তু এমন না। ব্যাংক খাতে কিন্তু আরও একটা অস্থিরতাও দেখা যাচ্ছে, যে বোর্ডের যে পরিবর্তন নিয়ে নানান ধরনের গুঞ্জন চলছে, যে ব্যাংকের বোর্ড, আগের বোর্ড ভেঙে দেওয়া হবে। এটা আসলে হয় কি, ধরেন এটা এক ধরনের স্থিতিশীলতা মানে সম্পর্ক নষ্ট করে, যে স্টেবিলিটি, সেটা অ্যাগেইন আপনি ধরেন, এখন আমি কিছুক্ষণের কথা বলছিলাম, একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য আই থিঙ্ক সিঙ্গেল লার্জেস্ট সুগার সাপ্লায়ার, তারা কিন্তু বাংলাদেশের উপরে একটা লিমিট সেট করে, এবং তারা আমাদের যারা সুগার ম্যানুফ্যাকচার করে তাদেরকে সেইটা দেয়। তারা বলছিল যে সে যখন কথা বলছিল তার লিমিটটা বাড়ানোর ব্যাপারে, বাংলাদেশ আরো সুগার তো লাগবে, তখন সে বলছিল যে ওর 20টা পার্টনার আছে এবং সবার সাথে কথা বলছিল, এবং সবাই বলছে বাংলাদেশ নো, কাস্টমার না, বাংলাদেশ নো। তো আমাদের খুব খুব কনসার্নিং ইস্যু। তো সেটা হচ্ছে কেন? তো সেটা হচ্ছে বিকজ দ্য ফ্যাক্ট আমরা বিভিন্ন ধরনের স্টেপস নিচ্ছি, যেগুলো এই ধরনের রং সিগন্যাল দিচ্ছে। করতে হলে করবে, সেটা ধরেন আমার তো এত কথা বলার প্রয়োজন নেই, এত ধরনের মাধ্যমে এগুলির কথা বলা, যদি কোনো প্রয়োজন হয় সেটার সবচেয়ে বড় জিনিস, যদি কোনো প্রয়োজন করতে হলে করবে, কিন্তু সেটার একটা প্রসেস যেতে হবে। যেমন ধরেন রিসেন্ট কালে যেটা আমার সেন্ট্রাল ব্যাংকের গভর্নর চলে গেলেন, নতুন গভর্নর এসছেন, উনি কেমন অনেক কথা হচ্ছে, আমার কথা হচ্ছে উনি এসছেন ভালো কথা, আমরা রেসপেক্ট করি, কিন্তু যিনি গেলেন ওনার যাওয়ার প্রসেসটা ওয়াজ নট রাইট। তো আমার রিকোয়েস্ট থাকবে সরকারের কাছে, অবশ্যই সরকার যেটা মনে করবে দেশের জন্য ভালো সেটা করবেন, কিন্তু এমনভাবে করা উচিত হবে না যেটা মার্কেটে একটা রং সিগন্যাল দেয়, বোথ লোকালি অ্যাজ ওয়েল এজ ইন্টারন্যাশনাল। 5 ব্যাংক যেগুলো মার্জারের আওতায় আনা হয়েছে, সেই ব্যাংকগুলোতে আগের যেসব মালিক, যাদের কাছ থেকে দখল করা হয়েছিল, আমি মালিক বলি, আমি স্পন্সর বলি, উদ্যোক্তা, তো তারা আবার ফিরতে যাচ্ছে ব্যাংকগুলোতে। এই যে বিয়ারের ব্যাপারটা যেটা বললো, সেটার মাধ্যমেই সব এখন আলোচনা, কিন্তু সবখানে এটা যে এর মাধ্যমের ফিটে, কিন্তু তাতে মুশকিলটাই, যেমন ধরেন আমি যে 5টা ব্যাংক মার্জ করলাম, সম্মিলিত ইসলামিক ব্যাংক নাম দিলাম, আমি এর ব্যাংকের বোর্ড করলাম, এবং আমি এখানে কিন্তু 35,000 কোটি টাকা বোধ হয় আপনার ক্যাপিটাল, অ্যান্ড অলরেডি বাংলাদেশ গভর্নমেন্ট বোধ হয় 20,000 কোটি টাকা বা সামথিং বোধ হয় ইনজেক্ট করেছে, বা আরও বেশি হতে পারে। এর আগেও কিন্তু করেছে, কারণ এই ব্যাংকগুলো কিন্তু আপনার মানে 5ই আগস্ট পরবর্তী সময় কিন্তু আরও বেশ কিছু টাকা কিন্তু গেছে।
তার মানে কি এই যে এতগুলো টাকা আমি ব্যাংকে দিলাম, এখন যদি আমরা স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে ফরগেট অ্যাবাউট অন্য কিছু নিয়ে আসি, বা তাতে করে এই মার্জারে কী হবে তাহলে? এটা কি উইল বি ডিমার্জ, আবার কি এটাকে ডিলিং করে আলাদা আলাদা করে ব্যাংক করে দেওয়া হবে? তাহলে কি হবে? তাহলে এই যে টাকাগুলো যাচ্ছে, এগুলো কার টাকা? এগুলো তো আমাদেরই ট্যাক্সের টাকা, এটা তো সরকারের টাকা না, আমাদের টাকা। সো এই প্রশ্নটা আবার আসে, তাহলে এটা কি হলো? এতে করে যেটা হবে কি, যে কাস্টমারের যে এখন কিন্তু আমরা একটা চেষ্টা করছি টু রিগেইন ট্রাস্ট অফ দ্য কাস্টমার্স। এন্ড অফ দ্য ডে ব্যাংকিংয়ের ব্যবসায় কিন্তু সেলিং ট্রাস্ট। তো আমি যদি এই কাজগুলো করি, আপনি দেখেন কারেন্সি আউটসাইড ব্যাংক কিন্তু সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাকা কিন্তু ম্যাট্রেস মানি হয়ে আছে। তো আমি যদি এটাকে কন্টিনিউ করি এবং আমরা ধরো এখানে আবার কাজ করতে থাকি, তো মানুষের আস্থা কোথায় যায়? এই ব্যাংকের গ্রাহক যারা আছেন তাদেরকে কিন্তু আমরা প্রায় দেখি যে নানান বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন, এবং কয়েকজনের কথা শুনলেও আপনি অবাক হবেন যে তারা কতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আর্থিক দিক থেকে। এটা কি আসলে কোনোভাবে কাম্য ছিল? অবশ্যই কাম্য ছিল না, কারণ আমরা কেউই চাই না যে কেন এই যে ধরুন ডিপোজিট, এটা আজকে আপনি হতে পারতেন, আমি হতে পারতাম, এবং আমার যদি শেষ সম্বলটুকু বা শেষ সঞ্চয়টুকু আমি ব্যাংকে রাখি এবং সেটাকে ফেরত না পাই, আপনি চিন্তা করতে পারেন আমি এটা তো ধরেন আমার 2 কোটি টাকা আছে, আজকে আমার হয়তো আমার বাবার বা মায়ের বা সন্তানের বা আমার অসুস্থতা বা স্ত্রীর অসুস্থতা, আমার টাকাটা প্রয়োজন, আমি তো প্রয়োজনীয় টাকাটা নাই পেলাম, তাহলে সঞ্চয় করলাম কেন? সঞ্চয় করার মূল কারণটা হচ্ছে যে প্রয়োজনে যেন আমি টাকাটা খরচ করতে পারি। এটা কিন্তু আমার টাকা, আমি ব্যাংকে রেখেছি, তো ডেফিনেটলি একটা রেসপন্সিবিলিটি আসে ব্যাংকের এবং সেন্ট্রাল ব্যাংক সবার একটা রেসপন্সিবিলিটি আছে। তো স্বাভাবিক, এটা তো করে একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে যেমন ধরেন আমার একটাই ব্যাংক ছিল, ধরেন এক্সিম ব্যাংক বা SIBL হোয়াট এভার, আমি সেই ব্যাংকে ব্যবসা করতাম, আমার ব্যবসা কিন্তু ভালো ছিল, আমি ডিফল্টারও না, আমার কিন্তু ট্রানজ্যাকশন ভালো ছিল। আজকে হঠাৎ করে সেই ব্যাংক বলছে আমি কিছু করতে পারবো না, তাহলে আমি অ্যাজ এ ব্যবসায়ী আমি কোথায় গেলাম? আমি এখন অন্য কোনো ব্যাংকেও যেতে পারছি না, বিকজ এখানে আমার কিছু আছে, আমার কোলাটারাল এই ব্যাংকে আছে, আমি অন্য কোনো ব্যাংকে যেতে পারছি না, আমার এই ব্যাংকে ব্যবসা করছে না। তো তার কি অবস্থা হবে? এটা আসলে দুই পক্ষই কিন্তু আসলে যে টাকা জমা রেখেছে এবং যে তার ভালো কাস্টমার ছিল, যে ঋণ নিয়েছে, তাদের একই অবস্থা। এটা তো আসলে কোনোভাবেই এটা দেশের জন্য কাম্য নয়। 24 পরবর্তী সময় আমরা দেখেছি ব্যাংকিং খাতে যে একটা অস্থিরতা এবং আমানতকারীদের আস্থাহীনতার মানে ভয়াবহভাবে কিন্তু এটা ফুটে উঠেছে। এই 24 পরবর্তী 26 এসে এখন আপনার কাছে কি মনে হচ্ছে, আসলে আস্থা কি কিছুটা ফিরে? শুনে একটা যে কাজটা হচ্ছে আমার এক্সটার্নাল অ্যাকাউন্টে ইমপ্রুভমেন্ট সিগনিফিকেন্ট হয়েছে, এটা সত্যি কথা। যে ধরেন বাংলাদেশ ব্যাংকের ইনিশিয়েটিভে সব কিছু রেমিটেন্স, আমাদের ভালো রেমিটেন্স এসেছিলো, মানে মানুষের আস্থার কথা বলেন। আর সবচেয়ে বড় কথা যেটা ছিল কি, আমার যে টাকাটা অনেক সময় বলা হচ্ছে, অনেক ধরনের পেপার এসছে, আপনারা লেখালেখি করেছেন, আপনাদের সোশ্যাল মিডিয়াতেও এসছে, আপনার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এসছে, আমাদের থেকে প্রায় 150-60 বিলিয়ন ডলার চলে গেছে গত 15-16 বছরে। সো এই টাকাটা যে গেছে, এই টাকাটা কিন্তু ক্রিয়েটেড ওভারসিজ ডিমান্ড, ওটা তো হুন্ডি ফর্মে গেছে। টাকা তো বাংলাদেশের টাকা তো আমেরিকা যায়নি বা দুবাই যায়নি, হুন্ডি ফর্মে গেছে, ওভার ইনভয়েসিং হয়েছে, আন্ডার হোয়াট এভার। এখন সেই ডিমান্ডটা কিন্তু কমে গেছিলো, বিকজ অ্যাটলিস্ট আমার ওই ধরনের ট্রানজ্যাকশন বন্ধ হয়ে গেছে, ওই লোকগুলো আর নেই। তাতে করে যখন ডিমান্ড যেহেতু কমে গেছে, সো ওই টাকাটা ওই রেমিটেন্সটা বাংলাদেশে বেড়েছে। প্লাস ব্যাংকিং সেক্টর একটা স্থিতিশীলতা আসছিল, মানুষের আস্থা কিছুটা ফেরত আসছিল, এবং মানুষের একটা ইমোশনাল কাজ করছিল না আমাদের বাংলাদেশে টাকা বাড়তে হবে, যার জন্য আমরা দেখেছি গত মাসে প্রায় 3.5 বিলিয়ন ডলার মতো এসছে রেকর্ড। এখন ধরেন আবার যদি এইসব ঘটনা ঘটে, তো ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার যে ইরানের যে যুদ্ধ, ওখানে গালফ কেন্দ্রিক যুদ্ধ, আমরা আসলে যুদ্ধর যে পরিস্থিতি, এটা নিয়ে আবারও আলোচনায় ফিরবো, তবে একটা বিরতি নিয়ে ফিরছি। দেখছেন দেশ বাণিজ্যের আলাপ, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। আমরা যেমনটা বলছিলাম, মধ্যপ্রাচ্য যেই সংকট শুরু হয়েছে, এটাতে আসলে আমাদের রেমিটেন্সের উপর এখন পর্যন্ত কোনো প্রভাব পড়েনি, আমরা যেটা দেখেছি। আসলে সামনের দিনগুলো কেমন যেতে পারে? পরে ঠিক বলবো না, আমি বলে আপনি দেখেন এই মাসে রেমিটেন্স প্রভাব দেখবেন গত মাসে সিগনিফিক্যান্ট ফল করেছে, অলরেডি পড়ে গেছে কম। এপ্রিলের যে রেমিটেন্সটা মার্চ পর্যন্ত বললাম, মার্চ পর্যন্ত রেকর্ড পেয়েছি। দেখুন এখন হয় কি, একটা তো ফল করে, কারণ আপনাদের দুই ঈদ উল ফিতর, ঈদ উল আজহা কেন্দ্রে কিন্তু একটা থাকে, সেই হিসাবে কিন্তু আমাদের আরও আসার কথা, কারণ ঈদ উল আজহা এখন আসে নাই, কিন্তু হঠাৎ করে কিন্তু সিগনিফিক্যান্ট লেভেলে ফল করে গেছে আমাদের রেমিটেন্সটা। সেটা তো ডেফিনেটলি আপনার এই যে মিডল ইস্টে যেই এখন বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যে যুদ্ধটা হচ্ছে, সেটা অবশ্যই একটা ইম্প্যাক্ট করেছে, এবং সামনে এটার ইম্প্যাক্ট থাকতেই পারে। এবং আপনাদের ব্যালেন্স অফ পেমেন্ট অলরেডি ইম্প্যাক্টেড হয়ে গেছে, এবং সেটার একটা কারণ আমার কিন্তু এক্সপোর্ট গত 8 মাস ধরে কিন্তু
Decline on the করছে। downside. So এটা কিন্তু একটা আরও, এবং বিশেষ করে যুদ্ধের জন্য কিন্তু এটা আরও ইম্প্যাক্ট হতে পারে, কেননা আপনি দেখছেন বিভিন্ন দেশে, আমেরিকাতে কিন্তু ইনফ্লেশন আপনি দেখবেন যে অলরেডি ইনফ্লেশন বেড়ে গেছে, এবং ওই একটা যুদ্ধের জন্য কিন্তু পুরো বিশ্ব কিন্তু ইম্প্যাক্টেড। এখন তো কিন্তু যেহেতু সব ইনক্লুসিভ, কেউ এখন আলাদা না, দ্য ওয়ার্ল্ড ইজ টুগেদার, সব কোনো একসাথে। একটা ইম্প্যাক্ট কিন্তু পুরো রিপেল এফেক্ট কিন্তু অ্যাক্রস দ্য গ্লোব পড়ে। তো সেটা কিন্তু আমার এক্সপোর্টও একটা ইম্প্যাক্ট করবে। সো আমার রেমিটেন্স এবং এক্সপোর্টে ইম্প্যাক্ট হবে, যেটা কমে যাবে। অন দ্য আদার হ্যান্ড আমার কিন্তু ইম্পোর্টের ভ্যালু বাড়বে, যেহেতু পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম বাড়ছে, সাথে সাথে কিন্তু ফার্টিলাইজার আমদানি ব্যয়টাও আমাদের বেড়ে যাচ্ছে। ফার্টিলাইজার দাম বাড়বে। আপনি দেখেন 70-80% বেড়ে গেছে তেলের দাম। তো সেটা যদি বেড়ে যায় এখন, তাতে কি হচ্ছে, আপনি কিন্তু সাবসিডি দিচ্ছেন, আপনার সাবসিডি বাড়ছে বাড়ছে বাড়ছে। এবং আমাদের কনসার্ন মিনিস্টার বলেছেন যে প্রতিদিন নাকি 160 কোটি টাকা লস হচ্ছে। এটা গেল একটা। সো তেলের দাম বাড়ছে, সো তেলের জন্য আপনি প্রায় 70-80% আপনার ভ্যালু বাড়ছে। আপনার ফার্টিলাইজার প্রাইস বাড়বে, কেন ওটা পেট্রোকেমিক্যালের সাথে যুক্ত। তাতে করে আমার দেখবেন আমার ইম্পোর্ট ভ্যালু যদি সার্চ করে, তখন কি হবে, আপনার বিওপি আরও ডিস্টেবিলাইজড হয়ে যাবে, আপনার কারেন্ট অ্যাকাউন্ট নেগেটিভ হয়ে যাবে, এবং এটা কিন্তু বিরাট একটা ইম্প্যাক্ট করবে। এক্সটার্নাল অ্যাকাউন্ট উইল বি ইম্প্যাক্টেড, আমাদের লোকালি আমরা উইল অলসো ইম্প্যাক্টেড। এবং সরকার এখনও আপনার তেলের দাম বাড়ায় না, কিন্তু এটা তো পারবেন না, কারণ যেহেতু ওখানে ট্যাক্স জিডিপি রেশিওর সাথে নিচে, গভর্নমেন্ট কোথার থেকে সাপোর্টটা নেবেন সেটার এখন এই মুহূর্তে যেমন ব্যাংক থেকে আমরা দিচ্ছি। আপনি দেখবেন সরকারের বড়োইং কিন্তু বেড়ে গেছে। এই বছর ছিল ফিনান্সিয়াল ইয়ারে 1,04,000 কোটি টাকা, অলরেডি সেটা 9 কিন্তু মাসেই সেটা শেষ হয়ে over গেছে। হয়ে গেছে। এবং একটা পত্রিকা দেখছিলাম যে অকশন ক্যালেন্ডার করা হয়েছে আগামী 3-4 মাসের, 1.5 লক্ষ কোটি টাকা আরও নেবেন। সো সরকারের ডিপেন্ডেন্সি অন লোন অনেক বেড়ে গেছে। এক্সটার্নাল অ্যাকাউন্ট বলেন, আপনি ফরেন এক্সটার্নাল লোন বলেন, লোকাল বরোয়িং বলেন, গভর্নমেন্ট কিন্তু ইজ নট ইন গুড শেপ। ওদের ডেট ক্যাপাসিটি কিন্তু আন্ডার স্ট্রেস বিকজ অফ দ্য লোয়ার রেভিনিউ মোবিলাইজেশন। সো এই যুদ্ধের একটা বিরাট কিন্তু ইম্প্যাক্ট আমাদের অর্থনীতিতে পড়বে। সেক্ষেত্রে যুদ্ধের পর সরকারের যে ঋণ নেওয়ার পরিমাণটা বেড়ে গেছে, বেসরকারি খাতে তার প্রভাবটা আসলে এখন হয়তো হয়ে পড়ে না, বিকজ বেসরকারি খাতে কিন্তু কোনো স্ট্যাগনেটেড হয়ে গেছে। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আপনি দেখেন 6-এর নিচে নেমে গেছে। আপনি যেহেতু এখন প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমে গেছে এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রায় 20-21% চলে আসছে, এটা কিন্তু আপনার এমপ্লয়মেন্টের ইম্প্যাক্ট হবে, এমপ্লয়মেন্ট হবে না। এবং আপনার যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, এনার্জি সেফটি যেটা আপনি দেখেন, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে গেছে। যদি সরকার বলছে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও আমাদের সমস্যা নেই, আমরা উই হ্যাভ পাইপলাইন আর প্লাস এনাফ স্টক আছে, চলবে আমরা। কিন্তু দামটা কত বাড়ছে, দামটা তো বেড়ে যাবে। আপনি দেখেন জেট ফুয়েলের দাম বেড়ে গেছে। সো আপনার এটার সাথে সাথে কিন্তু আপনার ফ্রেট কিন্তু বেড়ে গেছে, ফ্রেট কস্ট বেড়ে গেছে। তো প্রত্যেকটা জিনিস, এবং ইনফ্লেশন কিন্তু আপনারা ধর এখন 8-এর 8.5 সামথিং আছে, এটা কিন্তু আমার কাছে মনে হয় এটা ডাবল জিরো হয়ে যেতে পারে যে কোনো সময়। সো আমি বলবো যে অর্থনীতি আসলে খুব ভালো অবস্থায় নাই এখন। আমাদের তো সবসময় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচায়, সেখানে হয়তো মেবি হয়তো অর্থনীতিতে কিছু একটা হয়তো পজিটিভ কিছু আসবে হয়তো, বাট আমরা খুব একটা পজিটিভ দেখছি না। আমাদের যতগুলো ব্যাংক আছে, ওই ম্যাক্সিমাম ব্যাংকের কিন্তু অবস্থা আমরা যতটুকু জানি বা দেখি যে অবস্থা বেশি একটা ভালো না, মূলধন ঘাটতিতে আছে, খেলাপি ঋণ তো আছে। আসলে এই ব্যাংকগুলোর ভবিষ্যৎ আসলে কি দেখছেন? 5টা ব্যাংক তো মার্জ হলো, বাকিগুলোর কি হবে? দেখেন, আমার যতদূর মনে পড়ে, আমি ঠিক স্ট্যাটিস্টিক্সটা মানে রং হতে পারে, আমার যতদূর মনে, জুনে বোধ হয় রাফলি 1.5 লক্ষ কোটি টাকা বোধ হয় ক্যাপিটাল শর্টফল ছিল। তখন বোধ হয় অ্যাবাউট 3-4 বোধ হয় আমাদের ক্রার ছিল, যেটা আমার থাকা উচিত 12.5। এখন সেপ্টেম্বরে বোধহয় 2,80,000 বা 82,000 কোটি টাকা হচ্ছে আপনার ক্যাপিটাল শর্টফল। একটা ব্যাংকের স্ট্রেংথ হচ্ছে ক্যাপিটাল, আপনি কি করতে পারবেন, কোন ক্যাপাসিটি কিন্তু ডিপেন্ড করে অন ক্যাপিটাল। ক্যাপিটাল এই অবস্থায় চলে যায় তো ডেফিনেটলি আপনার সাপোর্ট থাকবে না। এখন অনেকে বলেন যে ঠিক আছে ক্যাপিটাল আমার লিকুইডিটি থাকলে তো হয়েছে। অফকোর্স লিকুইডিটি ইজ ইম্পর্টেন্ট, আপনি টাকা রাখছেন, চাইলে টাকা দিয়ে ফেরত দিতে পারবো, এটা অবশ্যই ইমিডিয়েট প্রেজেন্টের জন্য প্রয়োজন। কিন্তু আমি যে লং টার্মের কথা বলি, ক্যাপিটাল ছাড়া কিছুই আপনি করতে পারবে। এখন যেমন আমার মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কও আমাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি প্রায় 14%-এর মতো, আমার কোনো ক্যাপিটাল শর্টফল নাই। তো এরকম কিছু কিছু ব্যাংকে 15-16-17 আছে। তো এটা হচ্ছে ওভারঅল তারা যদি ঠিকমতো প্ল্যান করতে পেরেছিল, বোর্ড ভালো ছিল, গভর্নেন্সটাকে তারা ফোকাস করতে পেরেছে, দে কুড বিল্ড অন দ্য ক্যাপিটাল। বাট ডেফিনেটলি আমাদের যে ক্যাপিটাল যে অবস্থা আছে খুবই খারাপ অবস্থা। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তো ব্যাংক খাত সংস্কারের কিছু কার্যক্রম শুরু হয়েছে। কত সংস্কার আসলে কতটা হলো বলে আপনার মনে হয়? অন্তর্বর্তী সরকারের সময় অনেক সংস্কারের হাতে নেওয়া হয়েছিল, বাট সেই সময় আমি বলবো একমাত্র ব্যাংকিং সেক্টরে কিন্তু আমরা ডেভেলপমেন্ট দেখেছিলাম বিভিন্ন ধরনের, ধরেন ইন টার্মস অফ এই যে
হুন্ডিটা অনেকটাই কমে এসেছিল, আমরা দেখেছি এক্সটার্নাল অ্যাকাউন্ট ইমপ্রুভমেন্ট করেছিল, মানে প্রায় $15 বিলিয়ন থেকে কিন্তু $29 বিলিয়ন কিন্তু চলে আসছে। এখনও কাজ চলছে, বাট আমাদের একটা ডিমান্ড ছিল যে মানে বাংলাদেশ ব্যাংক আইন যেটা 1972 এটাকে আরও করা যায় কিনা, আরও অটোনমি আনা যায় কিনা, সেটাও আটকে গেছে। বাট এন্ড অফ দ্য টাইমে বললো যে ব্যাংকিং সেক্টরের মোটামুটি রিফর্মটা অনেক বেশি ভিজিবল ছিল, যেটা অন্য সেক্টর থেকে। আমি একদমই শেষ পর্যায়ে চলে আসছি। আমি শেষ একটা প্রশ্ন জানতে চাই, এই লাগামহীন খেলাপি ঋণ, উচ্চ মূলধন ঘাটতি, ব্যাংকের মালিকানায় পরিবর্তনের যে ইঙ্গিত, সব মিলিয়ে আসলে ব্যাংকিং খাত কেমন আছে এবং আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমি যেটা একটু আগে বলেছিলাম, আসলে ব্যাংকিং খুব ভালো অবস্থায় নাই। আপনি যেমন ধরেন আমাদের 61টা ব্যাংক, তার মধ্যে 5টা মার্চ হয়ে গেল, তাহলে এখন হবে আপনার 57টা ব্যাংক, বিকজ 5 থেকে 4 হবে আর কি। মানে এবার 57টা ব্যাংক যদি দেখেন, আজকে কিন্তু আছে লেন্ডিং ক্যাপাসিটি কটা ব্যাংকের আছে। আপনাকে যদি আজকে এই মুহূর্তে বলা 12টা-14টা ব্যাংকের ভালো ব্যাংকের নাম বলেন, আপনি পারবেন না, ডিসপাইট দ্য ফ্যাক্ট আমাদের 57টা ব্যাংক আছে। এবং কিছু আমি যে বলি, ওয়ান অফ দ্য বিগ লার্জ কর্পোরেটস, তাদের ব্যাংকিং লাইন বন্ধ হয়ে যাওয়াতে এখন স্ট্রাগল করতেছে, ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স পাচ্ছে না। সো আমার কাছে যেটা মনে হয় যে এখন একটা খারাপ অবস্থার মধ্যে যাচ্ছি। আমাদের যারা সংশ্লিষ্ট যারা আছেন, রেগুলেটর বলেন, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বলেন, ফরেন মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার বলেন, সবাই মিলে আসলে এই সেক্টরটাকে, যে কাজগুলো আমরা শুরু হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের, ভালো জিনিসগুলোকে আমরা নিয়ে এগোতে হবে। তো আমি আপনাকে কথা বলে, গত পরিবর্তনের পর কিন্তু মিডল ইস্টের কান্ট্রি থেকে আমাদের কিন্তু ক্রেডিট লাইন অলমোস্ট বন্ধ হয়ে গেছিল। তখনকার সময় বাংলাদেশ ব্যাংক এবং তার গভর্নর কিন্তু উই টুক সাম স্টেপস। আমরা উই টক টু দ্য পার্টনার্স ওভার জুম, তারপর একটা প্রোগ্রাম হয়েছিল দুবাইতে। তারপরে কিন্তু আমরা দেখেছিলাম আস্তে আস্তে মিডল ইস্টের ব্যাঙ্কগুলো কিন্তু দে ওপেন দ্য ডোর অ্যাগেইন। সো ওইরকম কিছু করতে হবে। উই শুড বি ইন ক্লোজ টাচ উইথ আওয়ার পার্টনার্স, ডোনার্স যারা আছেন, ফাইন্যান্সিয়াল, এবং আমরা এমন কিছু করা উচিত হবে না যেটা একটা রং সিগন্যাল। প্রত্যেকটা পদক্ষেপ চিন্তা করে করতে হবে। আরেকটা যেটা হচ্ছে আমাদের ফিসক্যাল সাইড থেকে ইমপ্রুভ করতে হবে, যাতে আমাদের রেভিনিউ জেনারেট করতে পারে এনাফ। শুধুমাত্র এখন যেটা হচ্ছে আমরা ডেট নিয়ে আরেকটা ডেটকে সার্ভিস করছি, এই জিনিস থেকে বের হয়ে আসতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল দেশ বাণিজ্যের আলাপের আজকের আয়োজনে। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে। সঙ্গেই থাকুন।